ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूर्य सच्चित सुख स्वरूपाय स्वामी पापहारी। ঠাকুর মা স্বামীজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। মঞ্চে উপবিষ্ট যারা গুণীজন রয়েছেন তাদের আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষাকর্মী সহ সকলকে যথাযথ স্থানে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। একটি প্রতিষ্ঠানের কাছে এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত আনন্দের এবং গুরুত্বের। অনুষ্ঠানের কেন্দ্রে যারা রয়েছে তোমরা ছাত্র ছাত্রীরা, তারা জীবনের একটি পর্যায় সেখানে তারা উত্তীর্ণ হয়েছে। পরবর্তী পর্যায়ের জন্য তারা ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আগামীর জন্য তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই প্রতিষ্ঠান, সমাজ, ব্যক্তি, পরিবার সবাই তোমাদের কাছে অনেক কিছুই প্রত্যাশা করে। তোমরা যেদিন প্রথম এই স্কুলে এসেছিলে, এই স্কুল তোমাদেরকে কোনো প্রতিশ্রুতি দেয়নি যে মাধ্যমিক পাস করার পরে তোমাদের সংবর্ধনা দেওয়া হবে বা তোমাদের হাতে একটা শংসাপত্র তুলে দেওয়া হবে, সেখানে কিছু সংখ্যা তত্ত্ব থাকবে যেটা তোমাদের পরবর্তী জীবনে কাজে লাগবে। তোমরা বারবার জেনেছো এবং এই প্রতিষ্ঠানও বারবার জানিয়েছে যে তোমাদের মানুষ হতে হবে। মানুষ মানে ম্যান, MAN, তোমরা জানো সবাই। এটাকে একটু ভাঙলে খুব মজার পাওয়া যায়। ম্যান মানে হচ্ছে মোরালিটি, যার মধ্যে নৈতিকতা থাকবে। কিরকম মোরালিটি হবে আমি একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট। যারা ক্রিকেট খেলা দেখো, হেনসি ক্রোনিয়ের নাম তোমরা শুনেছো। সাউথ আফ্রিকার ক্যাপ্টেন ছিলেন, খুব ভদ্র মার্জিত একজন ব্যক্তি ছিলেন। কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে তিনি বিভিন্ন রকম নানা সমস্যায় জড়িয়ে যান এবং যা হয় তাকে ক্রিকেট থেকে নির্বাসন করে দেওয়া হয় এবং সেই নির্বাসন যখন শেষ হয় তার কিছুদিন পরে তিনি মারাও যান। সেই নির্বাসন শেষের পরে সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি করে এই পাকে চক্রে জড়িয়ে পড়লেন। হেনসি ক্রোনিয়ে তখন বললেন যে আমি কি করে জড়িয়ে পড়লাম, ওখান থেকে কি করে আমি বেরিয়ে এলাম, এসব নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। তবে আমি দেশের যুব সমাজকে বলতে চাই যে তুমি এমন ভাবে বড় হও যে তোমাকে যেন কখনো ছোট হতে না হয়। এটা হচ্ছে মোরালিটি। তারপর হচ্ছে এবিলিটি, এবিলিটি মানে সক্ষম হতে হবে তোমাকে। কিরকম সক্ষম হতে হবে বলছে, বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইয়োর হেড, দ্যাট ইজ আইস ফ্যাক্টরি। মাথাতে একটা ফ্যাক্টরি করতে হবে, মাথাটা গরম করা যাবে। বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইয়োর মাউথ, দ্যাট ইজ সুগার ফ্যাক্টরি, মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইয়োর হার্ট, দ্যাট ইজ লাভ ফ্যাক্টরি। বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইয়োর হ্যান্ড, দ্যাট ইজ স্কিল ফ্যাক্টরি। আর এই চারটে ফ্যাক্টরি যদি তুমি তৈরি করতে পারো তাহলে তোমার জীবনটা উইল বি স্যাটিসফ্যাক্টরি। তোমার জীবনটাও তখন স্যাটিসফ্যাকশন আসবে, স্যাটিসফ্যাক্টরি হবে। তাহলে মোরালিটি, এবিলিটি, আর এন হচ্ছে নোবিলিটি। নোবিলিটি কেমন হবে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমরা যখন বিদ্যা মন্দিরে পড়তাম, বেলুর বিদ্যা মন্দিরে, আমাদের থেকে কিছুটা জুনিয়র ছিল একটি ছেলে, সুন্দরবনের প্রত্যন্ত একটা গ্রাম থেকে পড়তে এসেছিল। কেমিস্ট্রি নিয়ে পড়তো, বাবা জেলে, একেবারেই দরিদ্র। জেলে মানে এমনই জেলে তার নিজের জালটুকু ছিল না, সেটাও অন্যের থেকে ভাড়া করে তিনি মাছ ধরতেন। হঠাৎ করে ছেলেটির মুখে ফোঁড়া বেরোতে শুরু করলো। তো আমাদের ওখানে যিনি ডাক্তার মহারাজ আছেন তাকে দেখানো হলো। ডাক্তার মহারাজ বললেন যে একে ইমিডিয়েট হসপিটালাইজ করতে হবে। তোমরা জানো যে রামকৃষ্ণ মিশনের একটা হসপিটাল আছে, সেবা প্রতিষ্ঠান, হাজরা মোড়ের কাছে, সেখানে ভর্তি করা হলো। কিন্তু ওখানে ডাক্তার বললেন যে এখানে চিকিৎসা হবে না, আপনারা একে অন্য কোথাও স্থানান্তর করুন। তো তারপরে তাকে বেলভিউতে স্থানান্তর করা হলো এবং বেলভিউতে ওকে দেখেই ডাক্তাররা মহারাজদের এবং ওর পরিবারকে বললেন যে মোটামুটি আপনারা 16-17 লাখ টাকা জোগাড় করে রাখুন, কেননা খুব দুরারোগ্য বেড়ে। তো ছেলেটিকে ভর্তি করা হলো। রামকৃষ্ণ মিশনের মহারাজের এগিয়ে এলেন, বিভিন্ন প্রাক্তন স্টুডেন্টদের যে অ্যালামনি অ্যাসোসিয়েশন আছে তারা এগিয়ে এলো, টাকা মোটামুটি জোগাড় হলো। কিন্তু 22 দিন পর ছেলেটি হার মানল, ছেলেটি মারা গেল। এবং তখনও পর্যন্ত হাসপাতালের বিল হয়েছিল 4 লাখ টাকা। তারপরে
আরো কিছুটা বিল ছিল। মহারাজেরা সেটি যখন বললেন যে আমরা মিটিয়ে দেব, তখন হাসপাতাল কর্তৃপক্ষ তারাও এগিয়ে এলো, তারা বললো যে আপনারা এতটা করছেন ছেলেদের জন্য, তো আমরা কিছুটা বিল মকুব করে দিই। তো কিছুটা বিল মকুব হলো, এবং যে টাকা উঠেছিল তাতেও মোটামুটি তখনও 10 লক্ষ টাকার মতো বেঁচেছিল। তো মহারাজেরা সিদ্ধান্ত নিলেন যে একটি তো ছেলে, সেও মারা গেল, তো এই টাকাটা ফিক্সড করে দেওয়া হোক, তাহলে বাবা মার শেষ জীবনটা চলবে। তো সাধ্য শান্তি মিটে যাওয়ার পরে ওর বাবা মাকে ডাকা হলো, একদম মহাজ পাড়াগা থেকে তারা এসছেন। তো মহারাজরা যখন বললেন যে ফিক্সড করে দেওয়া হবে টাকাটা, আপনাদের একটা পেনশনের মতন হবে, সঙ্গে সঙ্গে ওর মা বললেন যে না, এই টাকা আমরা নিতে পারবো না। তখন বলা হলো যে কেন নিতে পারবেন না? বললো দেখুন, আমার ছেলে চলে গেছে, ও তো আর ফিরে আসবে না, কিন্তু এই টাকা যদি আপনাদের কাছে থাকে, যদি ফিক্সড ডিপোজিট করেন আপনারা, তাহলে এই আমার ছেলের মতো এরকম কত ছেলে চিকিৎসা পরিষেবা পাবে, তাকে মরতে হবে না। মহারাজরা সবাই স্তম্ভিত হয়ে গেল। পরবর্তীকালে যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি আমাদের বললেন যে এই হচ্ছে ইনার লাইফ তৈরি হয়ে গেছে, এখানে কিন্তু টাকাটা ম্যাটার করছে না। বিষয়টা যেটা হচ্ছে যে ওই চরম দুঃসময়ে দাঁড়িয়েও স্বামীজি যে বলছেন তোমাদের ভিতরে দেবতা নিদ্রিত রয়েছেন, ডাকতে থাকো যতক্ষণ না তিনি জেগে ওঠেন, এই বাবা মার মধ্যে কিন্তু সেই নিদ্রিত দেবতা জেগে উঠেছে। সেই দেবতা আমাদের সকলের মধ্যেই রয়েছেন, ডাকতে হবে। আর আমাদের এই যে প্রতিষ্ঠান, মা শারদার জীবনী পড়লে দেখা যায় তিনি পঞ্চতপা করেছিলেন। আমাদের এই প্রতিষ্ঠান কিন্তু সেই সাধনার উত্তরাধিকারী। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ ধন্য এই প্রতিষ্ঠানে যারা এই বিদ্যা সেবার যজ্ঞের আয়োজন করেছিলেন, যারা তাতে আহুতি দিয়েছেন এবং এখনো দিচ্ছেন, তাদের সেই পরিশ্রম বৃথা যাবে না। আমরা তাকিয়ে থাকি তোমাদের দিকে, তোমাদের পথ ধরেই লেখা হয়েছে অতীতের ইতিহাস, লেখা হচ্ছে বর্তমান। আমাদের বিশ্বাস লেখা হবে ভবিষ্যতের অতীতের থেকেও গৌরবময় সেই অধ্যায়। সেদিন আমরা থাকবো না জানি না, তবে কোনো এক সময় আমাদেরকেও মনে করা হবে এটা ভেবে যে আমরা সেই যজ্ঞাগ্নিতে আহুতি দিতে পেরেছিলাম। স্বামীজি তার একটি বিখ্যাত কবিতায় লিখছেন, সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান, আশিস ছড়িয়া পড়ুক তব শিরে, তুমি মহাপ্রাণ, সত্য হোক শিব হোক সকলই তোমার। তোমার পথ সত্য হোক, তোমার গন্তব্য শিব হোক, কিন্তু এই সত্যের সাধনায়, এই শিবের সাধনায় যন্ত্রণা অনেক, তৃপ্তি তার থেকেও বেশি। আমাদের বিশ্বাস তোমরা সেই তৃপ্তি পাবে। এবং আধুনিক কালের কবি যেমন বলেন, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। তোমরা নিশ্চয় মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবে। আর তোমাদের এই যন্ত্রণা আর তৃপ্তির যে অর্ঘ্যপাত্র, সেটা বিদ্যাপীঠের একান্ত নিজস্ব সম্বল। নমস্কার।